গত ক্লাসে সিএ রেকটাম শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের মাল্টিমিডিয়া প্রবলেমের জন্য আমরা শেষ তো করতে পারিনি ঠিক মতো, মানে রিদমিক ক্লাসে নিতে পারিনি। তো আমরা গত ক্লাসের যেগুলো আলোচনা করেছি সেগুলো শর্টলি যাব। সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল অ্যানাটমি। আমরা বলেছি যে রেকটাম ক্যান্সার সম্পর্কে জানতে গেলে একটু ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে হবে। তো আমরা বলেছি যে অ্যাডাল্ট রেকটাম অ্যাপ্রক্সিমেটলি 12 to 18 সেন্টিমিটার ইন লেন্থ। বাকিটা আমরা গতবার বলেছি আমরা শেষ করতে হবে যেহেতু ফার্স্ট যাব। আমরা রেকটামকে তিনটা ভাগে ভাগ করেছি, আপার, মিডল অ্যান্ড লোয়ার থার্ড। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির মধ্যে ভালভ অফ হাউস্টেন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সিগময়েড ক্লোন। এই যে ভালভ, এই ভালভগুলো দিয়েই তিনটা কার্ভ আছে এবং তিনটা পার্টে ভাগ করা হয়েছে। এখানেও একটা ছবি, এখানে আমরা অ্যানোরেক্টাল রিং দেখতে পাচ্ছি, ডেন্টেড লাইন দেখতে পাচ্ছি। এটা স্যার হচ্ছে খুব অ্যানাল সাউন্ড ক্যানাল। কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। আচ্ছা শোনো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানোলেক্ট্রাল রিং, যেটা হচ্ছে যে রেকটাম, এখান থেকে অ্যানাল ক্যালান এবং রেকটামের মধ্যে যে পার্টিশন, সেটা এই যে অ্যানোরেক্টাল রিং। ঠিক আছে, আমরা গত ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি, এজন্য আমরা ডিটেলসে যাব না, আর নাহলে ক্লাস শেষ করতে পারবো না। আচ্ছা, আমরা বলেছি যে রেকটামের সুপিরিয়র ওয়ান থার্ডের অ্যান্টেরিয়র এবং ল্যাটারালে পেরিটোনিয়াল রিফ্লেকশন থাকে, পেরিটোনিয়াম থাকে, ভিসেরাল পেরিটোনিয়াম থাকে। মিডল থার্ডে শুধু অ্যান্টেরিয়র সারফেসে থাকে, ল্যাটারালি থাকে না। এবং ইনফেরিয়র যে লোয়ার রেকটামে ডেভয়েড অফ পেরিটোনিয়াম। আমরা বলছি রেকটাল সার্জারি করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আর্টারিয়াল সাপ্লাই বলেছি যে সুপিরিয়র রেকটাল আর্টারি, মিডল রেকটাল আর্টারি, ইনফেরিয়র রেকটাল আর্টারি। এগুলো আমরা ডিটেলসে যাব না। লিমফেটিক ড্রেনেজ আমরা বলেছি। ইপিডেমিওলজি বলেছি যে কোলোরেক্টাল ক্যান্সার ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি, affecting more than 1 million people every year and resulting in around 7,15,000 deaths. Is the second most common cancer in women and the third most common cancer in men, and the fourth most common cause of cancer death after lung, stomach and liver cancer. আমরা যে কলনের যে ক্যান্সারগুলোকে আমরা অ্যাকর্ডিং টু সাইট ওয়াইজ আমরা ভাগ করেছি যে কোথায় কোন ক্যান্সারটা কত পার্সেন্ট হয়, এটাও আমরা গত ক্লাসে বলেছি। আমরা বলেছি যে দেখা যাচ্ছে যে রেকটামি সবচেয়ে বেশি হয় কোলোরেক্টাল ক্যান্সারগুলোর মধ্যে, রেকটামি সবচেয়ে বেশি হয়, তারপর সিগময়েড কোলন, তারপর সিকাম। ইটিওলজিক্যাল এজেন্টস হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড ডায়েটারি ফ্যাক্টরস কিছু আছে, আমরা গতবার ডিটেলস বলেছি। ডায়েটারি ফ্যাক্টরসের মধ্যে আমরা ইম্পর্টেন্ট বলেছি যারা রেড মিট খায় তাদের বেশি হয়, এবং যারা লেস ফাইবার কন্টেনিং খাবার খায় তাদের রেকটাম বেশি হয়। আমরা গত ক্লাসে বলেছি যে অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স দেখা যায় যে অ্যাডেনোমা থেকে ইনক্রিজিং ডিসপ্লাসিয়া হয়। এটা একটা স্টেপ ওয়াইজ প্রোগ্রেশন। তারপর সেখান থেকে জেনেটিক অ্যাবনর্মালিটিস এর কারণে, যেমন এপিসি জিন এর কয়েকটা জিনের কারণে মিউটেশন হয়ে অ্যাডেনোমা থেকে কার্সিনোমা হয়। এটাকে বলা হয় অ্যাডেনোমা কার্সিনোমা। ক্লিনিক্যাল ফিচার আমরা বলেছি যে আর্লি রেকটাল ক্যান্সারে সিগনিফিকেন্ট কোনো ক্লিনিক্যাল সিমটমস থাকবে না, পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক। আর সিমটোমেটিক পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পাররেক্টাল ব্লিডিং। ব্লিডিং ইজ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট কমন সিমটম। টিপিক্যালি দ্য ব্লিডিং ইজ bright red in color and painless. It can be mixed with motions or in the toilet bowl. It can be indistinguishable from hemorrhoidal bleeding, which is most common differential diagnosis, particularly in younger patient. এটা নিয়ে আমরা গত ক্লাসে ডিটেইলস বলেছি।
টেনেসমাসকে আমরা সেটা বলেছি যে ইন্টেন্স আর্স টু ডেফিকেশন থাকবে, কিন্তু আনইফেকচুয়াল ডেফিকেশন হবে। পেশেন্টের মনে হবে যে আমার এখন খুব ডেফিকেশনের আর্জ আছে, কিন্তু আসলে সে বাথরুমে যাবে, কোনো ইফেকচুয়াল ডেফিকেশন তার হবে না। আমরা বলেছি যে অল্টারেশন ইন বায়াল হ্যাবিট হয়। অল্টারেশন ইন বায়াল হ্যাবিট বলতে বোঝা যায় যে অল্টারনেটিং কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া হয়। আমরা আর্লি মর্নিং ব্লাডি ডায়রিয়া সম্পর্কে বলেছি। আমরা বলেছি যে পেইন হচ্ছে লেট সিমটম, এটা কোলিকি নেচার হয় যদি স্টেনোজিং টিউমার হয়। সিগময়েড জাংশনে যদি কোনো অবস্ট্রাকশন হয় তখন কোলিকি পেইন হয়। আর অ্যাডভান্স ক্যান্সার ইনভেড আউটসাইড দ্য মেজর রেক্টাম মে ইনফিল্ট্রেট দ্য প্রোস্টেট ব্লাডার অ্যান্টেরিয়রলি আর স্যাক্রাল প্লেক্সাস, গিভিং রাইজ টু সিভিয়ার ইন্ট্রাক্টেবল পেইন। ওয়েট লস এটাও একটা লেট সিমটম। আমরা জানি যে কোনো অ্যাডভান্স ম্যালিগনেন্সি, যে কোনো ম্যালিগনেন্সিতে শেষের দিকে ওয়েট হয়, লস অফ অ্যাপিটাইট হয়। তাহলে আমরা যদি বলতে চাই আর্লি সিমটমস অফ রেকটাল ক্যান্সার হতে পারে ব্লিডিং পার রেকটাম, টেনেসমাস, আর্লি মর্নিং ডায়রিয়া। অ্যাকিউট প্রেজেন্টেশন কি হতে পারে? অ্যাকিউট প্রেজেন্টেশন হতে পারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যদি রেক্টোসিগময়েড জাংশনে কোনো অ্যানিউলার ভ্যারাইটির টিউমার থাকে। আমরা গত ক্লাসে বলেছি যে কলোরেক্টাল ক্যান্সার 4 ধরনের হতে পারে ম্যাক্রোস্কোপিক্যালি। তার মধ্যে একটা হচ্ছে অ্যানিউলার ভ্যারাইটি, টিবিউলার ভ্যারাইটি, আলসারেটিভ ভ্যারাইটি হতে পারে, আরেকটা হতে পারে কলিফ্লাওয়ার লাইক। তো যদি অ্যানিউলার ভ্যারাইটি হয় তাহলে লুমেনটাকে অবস্ট্রাক্ট করে ফেললে পেশেন্ট অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আর কি হতে পারে? পারফোরেশন হতে পারে, আর টিউমার মাস থেকে ম্যাসিভ ব্লিডিং হতে পারে। তাহলে আমরা সাইন কি পেতে পারি? যদি রুগীর পর্যাপ্ত ব্লাড লাগে তাহলে রুগী প্যারন নিয়ে আসতে পারে। অ্যাবডোমিনাল মাস যদি আমরা পাই তাহলে আমরা ধরেই নিই যে এটা খুব অ্যাডভান্স, কারণ রেকটাল টিউমার তো লোয়ার পেট থাকে, সেটা যদি অ্যাবডোমেনে আমরা পালপেট করে পাই তার মানে এটা খুবই অ্যাডভান্স টিউমার। আর আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা রেকটাল মাস পেতে পারি। আর অ্যাডভান্স ম্যালিগনেন্সিতে লিভারে মেটাস্টেসিস হয় তাহলে জন্ডিস হতে পারে, নোডিউলার লিভার আমরা পালপেট করতে পারি, অ্যাসাইটিস পেতে পারি। Rectal metastasis travel along portal drainage to liver via superior rectal vein, as well as systemic drainage to the lung via middle inferior rectal vein. তাহলে আমরা ভেনাস ড্রেনেজের যে সুপিরিয়র রেক্টাল ভেইনটা হচ্ছে পোর্টাল ড্রেনেজ হয়, তাহলে পোর্টাল ড্রেনেজ হলে সেটা লিভারে যায়, এই মেটাস্টেসিসটা চলে যায় লিভারে। আর যদি মিডল রেক্টাল ভেইন দিয়ে যায় তাহলে সেটা সিস্টেমিকে যে লাংসে চলে যাবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আমরা বলি তাহলে হেমোরয়েডাল ডিজিজ ফার্স্ট, ইনফ্লামেটরি স্ট্রিকচার হতে পারে, অ্যামিবিক গ্রানোমা হতে পারে, এন্ডোমেট্রিওমাস হতে পারে। এন্ডোমেট্রিওমা কি আমরা গতদিন বলেছি, এন্ডোমেট্রিয়াল যে টিস্যু যদি আদার দেন ইউটেরাস ছাড়া অন্য কোথাও পাই সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। কার্সিনয়েড টিউমার হতে পারে, সলিটারি রেক্টাল আলসার হতে পারে। WHO ক্লাসিফিকেশন আমরা বলেছি যে কমনলি যেটা পাই আমরা সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে রেকটাল যে কলামনার অ্যাপিথেলিয়াম থেকেই অ্যাডেনোকার্সিনোমা মোস্ট কমন। এছাড়াও যেটা পাওয়া যেতে পারে মিউসিনাস কলয়েড অ্যাডেনোকার্সিনোমা, এইটার খুবই, কিন্তু এই জাতীয় ক্যান্সারটা খুবই খারাপ হয়, এর প্রগনোসিস খুবই খারাপ, আর বাকিগুলো আনকমন। আমরা ডিউস ক্লাসিফিকেশন দিয়ে ইংলিশটাকে আশেপাশে কিভাবে ছড়াচ্ছে সেটাকে একটা ক্লাসিফাই করা হয়। এটা খুব আগে থেকেই করা হয়। এর আসলে তিনটা ABCD তিনটা ক্লাসিফিকেশন, পরবর্তীতে ডিটা যোগ করা হয়েছে। তো এতে হচ্ছে ইনভেশন ইনটু বাট নট থ্রু দ্য বায়োলল। আচ্ছা আমরা ছবি দেখি, দেখো এটা দেখো, এতে এটা বেলিজান লাপথিনা। ডিউক্সের যে অরিজিনাল ক্লাসিফিকেশন সেটাতে দেখা যাচ্ছে ক্যান্সার ইজ কনফাইন্ড টু দ্য সাবমিউকোসা। বিটা হচ্ছে ক্যান্সার পেনিট্রেটস দ্য মাসকিউলারিস প্রক্রিয়া, মাসেল লেয়ারটাকে পেনিট্রেট করে গেছে।
আর সি হচ্ছে ইনভলভমেন্ট অফ দ্য ড্রেনিং লিম্ফ নোড। এই যে লিম্ফগুলোর মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিম্ফ নোডে ধরেনি। সিতে হচ্ছে যে লিম্ফ নোডে যদি মেটাস্টেসিস হয়, আর ডিটা হচ্ছে যে ডিস্ট্যান্ট যদি কোনো মেটাস্টেসিস হয়। আর ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন যে কোনো টিউমারে সেটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। তোমরা জানো টিতে হচ্ছে টিউমার। তো এখানে যে কোনো জিআইটি টিউমারের ক্ষেত্রে অনলি আমরা টিটাকে যেভাবে এখানে ভাগ করা হয়েছে, ম্যাক্সিমাম টিউমার টিটাকে এইভাবে ভাগ করা হয়। তাহলে টি এক্স হচ্ছে প্রাইমারি টিউমার ক্যানট বি অ্যাসেসড, টি জিরো হচ্ছে নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার, একটা আমরা হচ্ছে যে অ্যাসেসই করতে পারছি না যে টিউমার আছে কিনা। আর টি জিরোটা হচ্ছে নো এভিডেন্স, মানে আমরা অ্যাসেস করেছি কিন্তু কোনো এভিডেন্সই পাইনি। আর টিআইএস হচ্ছে কার্সিনোমা ইন সিটু, কি তোমরা জানো। আর টি ওয়ান হচ্ছে টিউমার ইনভেডস দ্য সাবমিউকোসা, সাবমিউকোসাটাকে যদি ইনভেড করে তাহলে এটা হচ্ছে টি ওয়ান। টি টু হচ্ছে টিউমার ইনভেডস মাসকুলার ডিসপ্রোপিয়া, যদি মাসেল লেয়ারকে ধরে ফেলে। টি থ্রি হচ্ছে টিউমার ইনভেডস মাসকুলার ডিসপ্রোপিয়া ইনটু পেরিকলেক্টাল টিস্যুতে যদি ধরে ফেলে। আর টি ফোরটাকে দুইটা ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে যদি ভিসরাল পেরিটোনিয়াম অথবা অ্যাডজাসেন্ট কোনো স্ট্রাকচারকে ধরে ফেলে সেটা টি ফোর। আমরা খুব দ্রুত যাব কারণ আমাদের অনেকগুলো স্লাইড। আর এনতে তোমরা জানো লিম্ফ নোড, এন জিরো হচ্ছে নো রেজিনোনাল লিম্ফ, এটা এত ডিটেলস দরকার নেই। আর এমতে মেটাস্টেসিস, এটা তো জানো। এই স্টেজিংটা দরকার নেই। আমরা প্রগনোস্টিক ফ্যাক্টর যদি বলি তাহলে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর তুলনামূলকভাবে গুড যাদের ওল্ড এজে এইভাবে গুড যে ওল্ড এজের টিউমারগুলো একটু লেস অ্যাগ্রেসিভ হয়। ফিমেলদেরটা মোটা বলা হচ্ছে গুড ফিমেলের ক্ষেত্রে, অটোমেটিক পেশেন্ট যদি থাকে, পলিপয়েটাল লেশন থাকে, ডিপ্লয়েড থাকে। আর পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে যদি অবস্ট্রাকশন নিয়ে আসে, রোগী পারফোরেশন আসে, আলসারেটিভ লেশন নিয়ে আসে, অ্যাডজাসেন্ট স্ট্রাকচার যদি ইনভলভমেন্ট থাকে, পজিটিভ মার্জিন থাকে, যদি আমরা সার্জারি করার পর যদি ডিস্টাল মার্জিনটা পজিটিভ পাই। স্প্রেড কিভাবে হয়? একটা হচ্ছে লোকাল স্প্রেড, লোকাল স্প্রেডটা সার্কামফারেন্সিয়ালি হয় বেশি, লংজিটিউডিনাল। ডেটামের যে ওয়াল থেকে সার্কামফারেন্সিয়ালি চারদিকে ছড়ায়। অ্যান্টেরিয়রলি তাহলে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ভ্যাজাইনা ধরতে পারে, ল্যাটারাল হচ্ছে ইউরেটারে যেতে পারে, আর পোস্টেরিয়রলি যেতে পারে স্যাক্রাম এবং স্যাক্রাল প্লেক্সাস। লিম্ফেটিক স্প্রেড exclusively in an upward direction. Metastasis at a higher level than superior rectal artery is a late disease. ভেনাস স্প্রেড হচ্ছে প্রিন্সিপাল সাইট হচ্ছে লিভার, লাংস। আমরা বলেছি যে পোর্টাল ড্রেনেজ দিয়ে যদি যায় তাহলে লিভারে যাবে, আর সিস্টেমিক দিয়ে গেলে লাংসে যাবে। আর ফোর্থ হচ্ছে যে পেরিটোনিয়াল ডিসেমিনেশন যদি হয়। তাহলে আমরা ডায়াগনোসিস কিভাবে করব? যে কোনো ডিজিজের ডায়াগনোসিস করতে গেলে আমাদের একটা প্ল্যানিং থাকতে হয়, এটাকে আমরা বলি ডায়াগনস্টিক ওয়ার্কআপ। তাহলে পেশেন্টের এসে তো হিস্ট্রি বলবে, তাই না? হিস্ট্রিতে সে বলবে ফিচার্স অফ কলোরেক্টাল ক্যান্সার, এগুলো আমরা একটু আগে আলোচনা করেছি, পারারেক্টাল ব্লিডিং, টেনেস মাস, অল্টারেশন ইন বাউল হ্যাবিট। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে কি দেখতে পারি? যদি আমরা ডিআরই করি তাহলে আমরা রেকটাল এক্সামিনেশন করে, ডিআরই করে আমরা কোন পর্যন্ত দেখতে পারি? আমি লাস্ট যেটা এই ক্লাসে আমি অ্যানোরেক্টাল এক্সামিনেশন নিয়ে কথা বলেছিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? হ্যালো? আচ্ছা, আমি তো যথেষ্ট চেষ্টা করছি, সাউন্ড তো আর এতে সম্ভব না বাড়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো তোমরা একটু গভীরভাবে শোনার চেষ্টা করো, তাহলে পাবে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা ডিআরই করে কোন পর্যন্ত দেখতে পাই? অ্যানাল ভার্স থেকে আমরা বলেছি যে আপ টু 12 সেন্টিমিটার পর্যন্ত দেখা যেতে পারে। যাদের আঙ্গুল খুব লম্বা তারা 2 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারে, কিন্তু ইউজুয়ালি আমরা 7 to 8 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারি। তার মানে লোয়ার রেকটাম অথবা মিডিল রেকটামের লোয়ার পার্টে যদি কোনো টিউমার থাকে
এবং আমরা যদি রুগীকে ডিআরই করার সময় স্ট্রেইন করতে বলি তাহলে আমরা টিউমারটাকে পালপেট করতে পারি। তাহলে টিউমারটা কি থাকবে, একটা ইলেভেশন থাকবে, একটা ইরেগুলার সারফেস থাকবে, যদি অ্যাডভান্সড হয় ফিক্সড থাকবে, এবং আমরা যখন উইথড্রল ফিঙ্গার স্টেইনড উইথ ব্লাড হবে তখন আমরা মনে করবো যে এটা ম্যালিগনেন্সি, রেকটাল ম্যালিগনেন্সি। তো আমরা ফিমেলের ক্ষেত্রে কমপ্লিট পেলভিক এক্সামিনেশন করব। তাহলে আমরা সাইজ, লোকেশন, আলসারেশন আছে কিনা এগুলো আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা ডিআরই করে তার নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা প্রোক্টোস্কোপি করব। প্রোক্টোস্কোপি করে আমরা লুমেনের ভিতরে টিউমারটা অ্যাসেস করার চেষ্টা করব। প্রোক্টোস্কোপি করে আমরা অনেক সময় বায়োপসি নিই, যদি অবভিয়াসলি একটা টিউমার দেখতে পাই আমরা প্রোক্টোস্কোপি করে বায়োপসি নিয়ে সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করি। আর আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করতে পারি, যে আমরা একটা সিইএ লেভেল দেখতে পারি। সিইএ কি? সিইএ হচ্ছে একটা টিউমার মার্কার। এক একটা টিউমারে এক এক ধরনের মার্কার থাকে। সাধারণত এটা তোমরা অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা, জিআইটিতে যে টিউমারগুলো হয়, সাধারণত কলোরেক্টাল যে টিউমারগুলো হয় তার কমন টিউমার মার্কার হচ্ছে সিইএ, কার্সিনো এমব্রায়োজেনিক অ্যান্টিজেন। একদম মনে রাখবা, টিউমার মার্কার প্রত্যেকটার ক্ষেত্রেই মনে রাখাটা খুব জরুরি। আমরা যদি বিলিয়ারি টিউমার হয় তাহলে সেক্ষেত্রে CA99 হচ্ছে টিউমার মার্কার। যদি প্রোস্টেট হয় তাহলে PSA। এরকম স্পেসিফিক টিউমারের ক্ষেত্রে স্পেসিফিক টিউমার মার্কার থাকে। আর রুটিন কিছু ইনভেস্টিগেশন আমরা করে দেখতে পারি যে ব্লাড কাউন্টে যদি ব্লাড লস বেশি হয় তাহলে তার এনিমিয়া থাকতে পারে। আমরা কিডনি এবং লিভার ফাংশন টেস্ট করব, চেস্ট এক্সরে করে দেখব কোনো মেটাস্টেসিস আছে কিনা, আর আলট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন করব, করে আমরা অ্যাবডোমিনাল কোনো মেটাস্টেসিস আছে কিনা যেটা আলট্রাসাউন্ডে বোঝা যায়। সাধারণত লিভারে কোনো মেটাস্টেসিস থাকলে অ্যাসাইটিস, এটা খুবই ভালো আলট্রাসাউন্ডে বোঝা যায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমাদের ফ্যাসিলিটিস থাকে, যে কলোনোস্কোপির যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে আমরা কলোনোস্কোপিটাই করব। কারণ কলোনোস্কোপি করলে আমরা টিউমারের দেখতে পাই। কলোনোস্কোপি যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করে ডিটেলস, মানে অ্যানাল পার্টস থেকে টিউমারসটা কত, তারপরে টিউমারটার সাইজ কীরকম, এবং টিউমার থেকে বায়োপসি নেওয়া যায়। এজন্য যেখানে প্রভিশন আছে, স্কোপ আছে, সেখানে আমরা কলোনোস্কোপি করব। আর যদি স্কোপ না থাকে, যেখানে কলোনোস্কোপি নেই, তখন আমরা বেরিয়াম এনেমা করতে পারি। তো বেরিয়াম এনেমা করলে আমরা কি দেখতে পারবো, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বেরিয়াম এনেমা পার রেক্টে দেওয়া হয়েছে, ডাবল কন্ট্রাস্ট, a long segment of concentrated luminal narrowing, লং সেগমেন্ট লুমিনাল ন্যারোয়িং হয়ে আছে, তার মানে টিউমারের কারণে এটা হয়েছে। কলোনোস্কোপি যেটা আমরা, এটা প্রোব দেখতে পাচ্ছ, প্রোব দিয়ে এখানে একটা লেশন দেখা যাচ্ছে। কলোনোস্কোপি আমরা অবশ্যই করার চেষ্টা করব। কারণ কি, যে একটা জিনিস তোমাদের জানতে হবে যে সিনক্রোনাস টিউমার। সিনক্রোনাস টিউমার কি? সিনক্রোনাস টিউমার হচ্ছে যে অ্যাট এ টাইম যদি দুই অথবা মোর সাইডে কোনো টিউমার থাকে, মানে আমরা যদি একটা টিউমার রেকটামের মধ্যে দেখেই স্যাটিসফাইড হই তা কিন্তু হবে না, কারণ প্রক্সিমালি তার আরও লেশন থাকতে পারে। সেটা দেখার জন্যই আমরা কলোনোস্কোপি করি। তো কলোনোস্কোপি করলে আমরা কতদূর পর্যন্ত দেখতে পাই, আমরা আইডিওসিকাল ভালভ পর্যন্ত যদি কোনো টিউমার থাকে, মানে রেকটাম থেকে শুরু করে সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন এবং আইডিওসিকাল জাংশন পর্যন্ত আমরা যদি কোনো সিনক্রোনাস টিউমার থাকে সেটাও আমরা দেখতে পাই। আর যদি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কলোনোস্কোপি করা সম্ভব হয় না। কোন কোন ক্ষেত্রে হয় না? যদি অ্যাডভান্স টিউমার হয়, যদি টিউমারটা রেকটাল লুমেনকে পুরোপুরি ক্লোজ করে রেখে দেয়, যে মানে আমরা যে কলোনোস্কোপির প্রপটা ভিতরে দিতেই পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা টিউমার অ্যাসেস করব কিভাবে? সেক্ষেত্রে সিটি কলোনোগ্রাফ, গত ক্লাসে আমি বলেছি যে সিটি কলোনোগ্রাফি করে সিটি স্ক্যান করে আমরা কন্ট্রাস্ট ডাই দিয়ে, এটাকে বলা হয় সিটি কলোনোগ্রাফ।
করে আমরা টিউমারটাকে অ্যাসেস করতে পারি। আরেকটা হচ্ছে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড। ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড আমাদেরকে একটা টিউমারের ডিটেলস মানে কতটুকু সে আশেপাশের স্ট্রাকচারকে ইনভলভ করছে এটা তো কিন্তু কলোনোস্কোপি করে দেখতে পাই না। কলোনোস্কোপি করে শুধু লুমেনটা দেখতে পাই। আর ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড বা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড এটা তোমরা অনেক ক্ষেত্রেই শুনছো, অনেক টিউমারের ক্ষেত্রে জিআইটিতে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড বলি আমরা এটা। তার মানে হচ্ছে যে একটা প্রব দিয়ে লুমেনের মধ্যে ঢুকেই আল্ট্রাসাউন্ড করা হয়। দেখো এই যে একটা প্রব দিয়ে লুমেনের মধ্যেই আল্ট্রাসোনোগ্রাফির প্রবটা আছে, লুমেনের মধ্যে ফাইবার অপটিক ক্যাবলের সঙ্গেই থাকে। দিয়ে আমরা দেখো এখানে রেকটাল ওয়ালের যে টিউমারটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং সে আশেপাশের কতটুকু ইনভলভ করেছে সেটাও সুন্দর দেখা যায়। এবং এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড করে আমরা বায়োপসিও নিতে পারি। এখানে আরেকটা ছবি, সেটাতেও দেখা যাচ্ছে টিউমার। সিটি স্ক্যান, সিটি স্ক্যান হচ্ছে পার্ট অফ রুটিন ওয়ার্কআপ অফ পেশেন্ট। মানে একটা রুগীর রেকটাম ডায়াগনোসিস করার পর আমরা সরাসরি মানে সার্জারি বা অন্য কোনো চিকিৎসায় যেতে পারবো না। কারণ হচ্ছে যে যে কোনো ম্যালিগনেন্সিকে আমাদেরকে স্টেজিং করতে হবে, যে টিউমারটা কি লোকালি আসছে না ডিস্টেন্স স্প্রেড হয়ে গেছে। স্টেজিং এর উপরেই পরবর্তী ম্যানেজমেন্ট নির্ভর করে। এই জন্য স্টেজিং করতে গেলে আমাদের সিটি স্ক্যান হচ্ছে সবচেয়ে ভালো, যে অ্যাবডোমিনের লিভারে গেছে কিনা, তারপরে লাংসে গেছে কিনা। আমরা যদিও বলছি যে আল্ট্রাসাউন্ডে আমরা অনেক কিছুই পাই, কিন্তু আরও ডিটেলস ভালো অ্যাসেসমেন্ট করতে গেলে সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ডের চেয়ে অনেক বেটার। আমরা চেস্ট এক্সরেতে অনেক সময় হয়তো বা কোনো মেটাস্টেজ দেখতে পাই না, কিন্তু যদি সিটি স্ক্যান করি সেটাতে আরও ভালো বুঝতে পারি। এইখানে তোমরা সিটি স্ক্যানে দেখতে পাচ্ছ যে টিউমার মাস দেখা যাচ্ছে। আমাদের অনেকগুলো স্লাইড দ্রুত শেষ করতে। এই সিটি স্ক্যানটাতে দেখো যে আমি যেটা বলছিলাম যে এইটা হচ্ছে লিভার। এই লিভারের যে নর্মাল আইসোডেন্স সেখানে দেখা যাচ্ছে যে যে হাইপোডেন্স এরিয়া কিছু দেখা যাচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অ্যারো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার। এই এই যে লিভারের মধ্যে ডেন্সিটি থেকে এই হাইপোডেন্স কিছু রিলেশন দেখা যাচ্ছে, এগুলাই হচ্ছে লিভারের মেটাস্টেসিস। আর এমআরআই করি আমরা হচ্ছে যে যেখানে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড নেই। এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড কিন্তু শুধু বাংলাদেশে ঢাকায় হয়, আর কোথাও হয় না। তো আমরা এমআরআই করে যে লোকালি টিউমারটা কতটুকু এক্সটেন্স, সিটি স্ক্যান করে আমরা ডিস্ট্যান্সটা বুঝলাম, কিন্তু লোকালি একটা আমাদের প্ল্যানিং থাকতে হবে। আমরা যখন সার্জারি করতে চাই যে আমরা এই রোগীটা সার্জারি করতে যাব, আমরা কতটুকু রিসেকশন করতে পারবো সেটা বোঝার জন্য আমাদের লোকাল এমআরআই করতে হয়। মানে লোকাল স্টেজিং করার জন্য এমআরআই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমআরআই করে দেখো আমরা ডিটেলস এখানে দেখতে পাচ্ছি যে একটা টিউমার কতটুকু ইনভলভ করছে, আশেপাশের স্ট্রাকচারকে কিভাবে ধরে ফেলছে আমরা একদম খুব ভালো মতো বুঝতে পারি। আর এখন যেটা যে আমরা অনেক সময় সিটি স্ক্যান এমআরআইতে খুব স্মল যেগুলো মেটাস্টেসিস এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। 1 সেন্টিমিটারের নিচে যেগুলো, এগুলো কিন্তু বুঝতে পারি না। কিন্তু এখন যেটা পেট সিটি, যেটা পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, এটার নাম তোমরা শুনছো, এটা করে কিন্তু আমরা খুব আর্লি মেটাস্টেসিসটা বুঝতে পারি। এখানে দেখা যাচ্ছে যে ক্যান্সার দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় সিটি এমআরআই কোনো কিছুই বোঝা যায় না। এখন আসে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট আমরা যেটা করি একটা হচ্ছে যে সার্জারি, কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। তোমাদের সার্জিক্যাল অপশনগুলো ভালো মতো জানতে হবে। এটা কিন্তু কপি থেকে শুরু করে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সিএরেকটামে তুমি কি অপারেশন করবে, কিন্তু তোমরা কোনো কিছুই বলতে পারো না।
সার্জারি ইজ দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট অফ রেকটাল ক্যান্সার। তোমাদের মনে রাখতে হবে। আমরা সার্জারি করার পর লোকাল রিকারেন্স যাতে না হয় সেজন্য অনেক সময় রেডিওথেরাপি দিয়ে থাকি। দিলে পোস্ট সার্জিক্যালি লোকাল রিকারেন্স মানে ওখানে টিউমার আবার নতুন করে হওয়ার পসিবিলিটি কম থাকে। গোল অফ সার্জারি হচ্ছে eradication of primary tumor along with adjacent mesorectal tissue and superior hemorrhoidal artery pedicle। মানে এখন বলা হচ্ছে যে শুধু যদি আমরা রেকটাম থেকেই এক্সিশন করি তাহলে হবে না, কারণ রেকটামের পাশে যে মেজোরেক্টাল টিস্যু থাকে এর মধ্যে কিন্তু আমরা যতক্ষণে ডায়াগনোসিস করি সেখানে কিন্তু মেটাস্টেসিস হয়ে যায়। এই জন্য টোটাল মেজোরেক্টাল এক্সিশন করতেই হবে, না হলে পরবর্তীতে লোকাল রিকারেন্স হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে। রিসেকশন মার্জিন, আমরা যে টিউমারটাকে কাটবো টিউমার থেকে কত দূর নর্মাল টিস্যু পর্যন্ত কাটবো। ইউজুয়ালি আমরা যদি অ্যাডিকুয়েট লেন্থ থাকে তাহলে আমরা 5 সেন্টিমিটার, ইউজুয়ালি 5 সেন্টিমিটার। তো অনেক সময় দেখা যায় যে হ্যালো, আচ্ছা শোনো, অনেক আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে টিউমারটা খুব নিচে থাকে, তখন কিন্তু আমরা 5 সেন্টিমিটার মার্জিন পাই না, তখন আমরা অনেক সময় 1 সেন্টিমিটার মার্জিন পর্যন্ত একসেপ্ট করি, কিন্তু ইউজুয়াল হচ্ছে যে 5 সেন্টিমিটার। ন্যাশনাল সার্জিক্যাল অ্যাডজুভেন্ট ব্রেস্ট অ্যান্ড বাওয়েল প্রজেক্ট একটা আছে, যেখানে ওরা একটা ক্যাটাগরাইজ করেছে যে ডিস্টাল মার্জিন 2.9, এটা দরকার নেই তোমার জন্য। তো এখানে যদিও 2 সেন্টিমিটার বলেছে, এটাই আমরা মিনিমাম অ্যাকসেপ্টেবল হিসাবে নিই। আর যেটা বলা হচ্ছে সার্কামফারেন্সিয়াল রেডিয়াল মার্জিন আমাদেরকে নিতে হবে। আর মেজোরেক্টামটা হচ্ছে বিটুইন 3 to 5 সেন্টিমিটার। এখন আজকে আমরা সার্জারিতে যাব। আমরা কি গত ক্লাসে এই পর্যন্ত যাইনি, তাই না? গত ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? তারা এমআরআই এর আগ পর্যন্ত। রাইট, তাহলে এখন আমরা যেগুলো আলোচনা করব এগুলো একটু ভালো মতো আলোচনা করব। আচ্ছা, তো আমরা যে কোনো সার্জারি করতে গেলে, একটা ইলেকটিভ সার্জারি করতে গেলে আমাদের কিছু প্রিপারেশন থাকে। তো কলোরেক্টাল সার্জারির ক্ষেত্রে কি কি প্রিপারেশন নেই এটা কিন্তু তোমাদের অনেক সময় রিটেনে থাকতে পারে। তো প্রিপারেশনগুলো কি, যে আমাদের যে কোনো সার্জারি করতে গেলে কাউন্সেলিং করতে হয় পেশেন্টকে, তাই না? কাউন্সেলিং করতে হয় যে আমরা কেন আপনার সার্জারি করতে চাচ্ছি, এই সার্জারির বেনিফিট, হ্যাঁ, এর কমপ্লিকেশন কি, এগুলো আমরা পেশেন্টকে বোঝাতে হবে। বোঝায় তারপর আমাদের পেশেন্টের কনসেন্ট নিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্রোচ অফ সার্জারি। যে কোনো সার্জারি করতে গেলে এটা না করলে তুমি পরবর্তীতে সমস্যা পড়ে যাবে। তুমি পেশেন্টকে ঠিক মতো ইনফরমেশন দিয়ে যদি কোনো সার্জারি করো, পরবর্তীতে কোনো কমপ্লিকেশন তো হতেই পারে যে কোনো সার্জারিতে, পেশেন্ট কিন্তু তখন লিগালি তোমাকে ট্র্যাপে ফেলে দেবে। এই জন্য তোমাকে আগেই পেশেন্টকে ডিটেইলস অপারেশন যেটা তুমি করতে চাচ্ছ ডিটেইলস বলে সেটার কনসেন্ট নিয়ে নিতে হবে, রিটেন কনসেন্ট। আর কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোমা। আমরা আইলিওস্টোমি বা কলোস্টোমি যেটা করি, এটা কিন্তু একটা পেশেন্টের জন্য খুবই একটা বিব্রতকর, একটা আইলিওস্টোমি বা কলোস্টোমি। এটা যদি তুমি রুগীকে আগে না বলো তাহলে পরবর্তীতে কিন্তু রুগী তোমার সঙ্গে একটা ঝামেলায় চলে যাবে, যে আপনি তো বলেননি আগে যে এরকম আমার পেটের মধ্যে একটা পায়খানা রাস্তা করে দিচ্ছেন, এটা তো আগে কখনো বলেননি। এই জন্য পেশেন্টকে বলতে হবে যে এই সার্জারি করে আপনার পেটে একটা পায়খানা রাস্তা সাময়িকভাবে বা পার্মানেন্টলি করে দিতে হতে পারে, এবং কোন জায়গাটায় করবা, কেন করবা, সেটা তাকে ডিটেলস বলতে হবে। আর নেক্সট কি, যে আমরা যে কোনো যদি সার্জারির আগে এনিমিয়া কারেকশন করার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে একটা মেজর সার্জারি। এনিমিয়া কারেকশন না হলে করলে পেশেন্টের পোস্ট অপারেটিভ যে রিকভারি খুবই খারাপ হবে। দেখা যাচ্ছে যে উন্ড এসেন্স হয়ে যাচ্ছে, আমরা যে যদি ভিতরে বায়োল অ্যানাস্টোমোসিস করি সেটা ডিসরাপশন হয়ে যাবে। সাথে সাথে যদি কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সেটাকে আমাদের কারেকশন করে নিতে হবে। ব্লাড গ্রুপিং এবং ব্লাড তোমাকে অ্যারেঞ্জ করে সার্জারিতে যেতে হবে, কারণ এখানে ব্লাড লস হওয়ার পসিবিলিটি থাকে। আর বাওয়েল প্রিপারেশন
প্রিপারেশন নিয়ে যেতে, বাউল প্রিপারেশন আমরা একটু পরে ডিটেলসে যাচ্ছি। আর যেটা হচ্ছে ডিপ ভেইন থ্রোম্বোসিস প্রোফাইলেক্সিস, এটা আসলে আমাদের দেশে খুব কমই করা হয়, কারণ আমাদের দেশে আসলে ডিভিটি খুব কম হয়, এটা উপরওয়ালার বিশেষ রহমত। কিন্তু বাইরের দেশে যে কোনো সার্জারি করতে গেলে তারা ডিভিটি প্রোফাইলেসিস, কারণ পোস্ট অপারেটিভ পিরিয়ডে ডিভিটি হওয়ার পসিবিলিটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই বেশি হয়। সেই জন্য ডিভিটি যাতে না হয় এই জন্য তারা প্রি অপারেটিভ যে প্রিপারেশন তার মধ্যে থেকেই তারা ডিভিটি প্রিভেনশনের জন্য সব ধরনের মেজার নেয়। দেখা যায় যে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয় যাতে তাদের ডিভিটি না হয়, আর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন প্রি অপারেটিভ বাউল প্রিপারেশন কি করি আমরা, ডায়েটারি রেস্ট্রিকশন টু সলিড ফুড। পেশেন্টকে বলি যে কমপক্ষে 2 দিন আগে, মানে কমপক্ষে 2 দিন, সার্জারির 2 দিন সে কোনো সলিড খাবার খাবে না, সলিড খাবার খাবে না। সে কি খাবে তাহলে? লিকুইড খাবে, লিকুইড জাতীয় খাবার খাবে, লো রেসিডুয়াল ডায়েট যেগুলো সেই খাবারগুলো খাবে। 24 ঘন্টা আগে কি খাবে? একদম ক্লিয়ার ফ্লুইড খাবে, আর অন্য কিছু না। আমরা বাউল প্রিপারেশনের জন্য কি দিতে পারি? পার্গেটিভ দিতে পারি, সোডিয়াম পিকোসালফেট। এটা আমরা অপারেশনের আগের দিন রুগীকে খেতে দিই। অপারেশনের আগের দিন বিকাল থেকে রুগী এটা খাবে। আর আমরা অপারেশনের আগের রাতে এবং অপারেশনের দিন পার রেক্টাল এনেমা দিই। আর এখানে একটা দেখা যাচ্ছে যে মেকানিক্যাল বাউল প্রিপারেশন। মেকানিক্যাল বাউল প্রিপারেশন যদি কোনো রুগীর ইমার্জেন্সি সার্জারি করতে হয় কিন্তু তার যদি বাউল প্রিপারেশন নেওয়ার সময় না থাকে, তখন আমরা এই যে পার অপারেটিভ একটা বাউল প্রিপারেশন দিই। সেটা আমরা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কি সেম থাকবে স্যার? হ্যাঁ 24 আওয়ার 48 আওয়ার্স স্যার, এই হ্যাঁ 24 হ্যাঁ আওয়ার্স যে এটা স্যার, এটা কি সবার জন্য ফিক্স থাকে যে 24 ঘন্টা স্যার এই মানে সবার জন্য লিকুইড মানে খাবার দিব? হ্যাঁ হ্যাঁ, যদি আমরা কলোরেক্টাল সার্জারি করি, কলোরেক্টাল সার্জারি হ্যাঁ করে হ্যাঁ, যদি করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? বায়োল অ্যানাস্টোমোসিস করতে হয়। তার মানে কি হয়? জি বায়োলকে স্যার। এমটি রাখতে হয়, এমটি রাখতে হয়। তুমি যদি বায়োলকে এমটি না রাখো তাহলে কি হবে? স্যার অ্যানাস্টোমোসিসটা এখন যে ডিসরাপশন পেশেন্ট হয়ে আমি, যাবে। জি স্যার, বল, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখন একটা পেশেন্ট আমি সকাল 8টায় অপারেশন করব আর একটা বিকাল 2টার দিকে করব, তাহলে স্যার তো সেম হবে দুই পেশেন্টের ক্ষেত্রে না? স্যার স্যার আমরা আমাদের তো আসলে ওটি একসঙ্গে অনেকগুলো হয়, মানে সকাল 8টা থেকে শুরু করে হ্যাঁ 2টা 3টা এরকম হ্যাঁ পর্যন্ত হ্যাঁ চলে হ্যাঁ, আসে তো। সাধারণত আমরা এই জাতীয় সার্জারিগুলো অনেক বড় সার্জারি তো, এটা করতে 3-4 ঘন্টা লাগে। এই পেশেন্টগুলো আমরা আগেই করার চেষ্টা করি। হ্যাঁ, তো তারপরেও যদি কোনো কারণে দেরি হয় তখন তো আমরা স্যালাইন দিয়ে রেখে দিই রুগীকে, কিন্তু যে রুগীটা 2টায় অপারেশন করবো তাকে তো সকালে খাওয়াতে পারবো না, বুঝুনি? আমরা স্যালাইন দিয়ে রেখে দেবো পেশেন্টকে, আর সকালে একটা এনেমা দেবো। ঠিক আছে? আচ্ছা ডায়াবেটিক পেশেন্ট হলে তো আমরা নর্মাল স্যালাইন দিয়ে রাখবো, বা নিউট্রালাইজিং ডোজে আমরা ফ্লুইড দিয়ে রাখবো। সাধারণত আমরা নর্মাল স্যালাইনই ব্যবহার করি। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রি অপারেটিভ ব্লাড সুগার দেখে নেব, দেখে আমরা এই ক্ষেত্রে নর্মাল স্যালাইন দিয়ে রাখি পেশেন্টকে। পার অপারেটিভও আমরা গ্লুকোজ মনিটরিং করি। হ্যাঁ, যদি হাইপো হয়ে যায় সেক্ষেত্রে নিউট্রালাইজিং করে আমাদেরকে গ্লুকোজ দিতে হবে। ঠিক আছে? আর যদি ওভার হয় সেটা আমাদেরকে ইনসুলিন পাম্প দিয়ে আমরা সেটাকে হাইপার গ্লাইসেমিয়া কারেকশন করার চেষ্টা করি। ঠিক আছে? ইনসুলিন দিয়ে যেভাবেই হোক আমাদেরকে গ্লুকোজ কন্ট্রোলে রাখতে হবে, নাহলে আমাদের অপারেটিভ যে সাকসেসফুল হবে না, কারণ দেখা যাবে যে উন্ড এসেন্স হয়ে যাবে, উন্ড ইনফেকশন হয়ে যাবে। হাইপার গ্লাইসেমিয়া হলে উন্ড ইনফেকশন খুবই বেশি হয়। তাহলে আমরা কি কি সার্জারি করতে পারি? একটা হতে পারে যে লোকাল এক্সিশন করতে পারি, এটা হচ্ছে T1 টিউমার, হ্যাঁ, যেটা সাবমিউকোজার মধ্যেই আছে।
কিন্তু এগুলো আসলে করা হয় না, এগুলো আসলে থিওরিটিক্যালি যেটা আমরা দেখছি এটা হয়তো বা বাইরের দেশে করা হয়, যে লোকাল এক্সিশন, কিন্তু আমাদের এখানে ওই রকম আর্লি টিউমার আমরা পাই না আমাদের দেশে। হ্যাঁ, এই জন্য লোকাল এক্সিশন টা আসলে ওরকম করা হয় না। তবু তোমরা মনে রাখো যদি T1 টিউমার থাকে, যেটা আমরা একটু আগে বলতেছিলাম T1 T2 T3, T1 টিউমার আমরা ওইভাবে ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা লোকাল এক্সিশন করতে পারি। লোকাল এক্সিশনের কয়েকটা টেকনিক আছে। হ্যাঁ, তো কমনলি এখন যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি। এটা হচ্ছে procedure of choice for early mid to upper rectal lesion, offers better visualization and complete intact excision। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে ইকুইপমেন্ট যেটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, দেখো যে ট্রান্সঅ্যানালি এখানে স্কোপ ঢুকায়, সেটা দিয়ে এইভাবে কেটে নিয়ে আসা হচ্ছে আন্ডার ভিজুয়ালাইজেশন। যদি আমরা লোকাল এমআরআই বা ট্রান্সরেক্টাল এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড এগুলো দিয়ে ভালো করে অ্যাসেস করতে পারি যে এটা শুধু T1 টিউমার, তখন এগুলো করি। এটা আসলে আমাদের দেশে করা হয় না, কোথাও কোনো সেন্টার এটা হয় না আমার জানা মতে। তবু তোমরা জেনে রাখো যে লোকাল এক্সিশনের সবচেয়ে বেস্ট যদি T1 টিউমার হয় তাহলে ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি, এটাকে বলে টেমস। হ্যাঁ, এটা করা যেতে পারে, কিন্তু এটা খুব রেয়ার সিনারিও। তারপর আমরা কি করি, যেটা কমনলি আমরা করি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র রিসেকশন। অ্যান্টেরিয়র রিসেকশন শব্দটা তোমাদের পরীক্ষার সময় মানে সহজে মাথায় আসতেই চায় না। অ্যান্টেরিয়র রিসেকশন, অ্যান্টেরিয়র রিসেকশন হচ্ছে আপার এবং মিডিল রেকটামে যে টিউমারগুলো হয় সেটার ক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র রিসেকশন করি। অ্যান্টেরিয়র রিসেকশনের সঙ্গে আমরা কি করি, যদি টোটাল মেজোরেক্টাল এক্সিশন করি, মানে রেকটাম ছাড়াও যে মেজোরেক্টাল টিস্যু থাকে, একটু আগে আমি বলেছি যে এগুলোতে ইনভেশন থাকে। আমাদের এখনকার গোল হচ্ছে সার্জারির অ্যান্টেরিয়র রিসেকশনের সঙ্গে টোটাল মেজোরেক্টাল এক্সিশন করা। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র রিসেকশন উইথ TME, টোটাল মেজোরেক্টাল এক্সিশন। এতে আমরা কি করি, প্রথমে কলনটাকে মোবিলাইজ করি, উপরে যে সিগময়েড কলন থাকে, তারপরে ট্রান্সেকশন করি, গার্ড রিকনস্ট্রাকশন করি, এত দরকার নেই তোমাদের। তাহলে এইটা দেখো টোটাল মেজোরেক্টাল এক্সিশনটা কিভাবে করে। এইটা হচ্ছে টিউমার, টিউমার। তাহলে এটা হচ্ছে যে রেকটাম, তাই না, এটা রেকটাম, এখানে টিউমার। তাহলে শুধু এই রেকটামটাকে আমাদের কেটে আনলে হবে না, আশেপাশের যে মেজোরেক্টাল টিস্যু এই লাইন বরাবর সেগুলোকেও কেটে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যে লোকাল ইনভেশন হয় সেখানে লোকাল রিকারেন্স হবে। অপারেশন করার পর 6 মাস পরে রোগী আবার নতুন টিউমার নিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করি, এখানে মোবিলাইজেশন করে এটা একটা স্ট্যাপলিং ডিভাইস দেখা যাচ্ছে। আমরা আসলে এটা হ্যান্ড টু হ্যান্ড অ্যানাস্টোমোসিসও করতে পারি বা স্ট্যাপলিং গান দিয়েও করতে পারি। স্ট্যাপলিং গান আসলে হচ্ছে খুবই কস্টলি। স্ট্যাপলিং গান খুবই কস্টলি। যদি আমরা ব্যবহার করতে চাই, রুগীর এক্সট্রা 20 থেকে 30,000 টাকা খরচ হয়ে যায় এই শুধু গানগুলো কিনতে। পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে স্ট্যাপলিং গান ব্যবহার করলে সার্জারি অনেক ইজি হয়ে যায়, হ্যান্ড টু হ্যান্ড অ্যানাস্টোমোসিসের চেয়ে ইজি হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে মোবিলাইজেশন করে এই লেভেলে আমরা স্ট্যাপলিং গান দিয়ে কেটে দিলাম। টিউমারটাকে এক্সিশন করার, এটা হচ্ছে প্রক্সিমাল আর ডিস্টাল সাইড, এটাকে আমরা এই যে এইভাবে অ্যানাস্টোমোসিস করে দিলাম, এটা হচ্ছে অ্যানাস্টোমোসিস। ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা যে হ্যান্ড টু হ্যান্ড একটা টিউমার রেকটামের যে অংশটা টিউমার ওটা কেটে ফেলার পর, অথবা সিগময়েড কোলনের সঙ্গে রেকটামের যে লোয়ার অংশ, অথবা যে যে জায়গাটা আমরা অ্যানাস্টোমোসিস করছি, এটা হ্যান্ড টু হ্যান্ড অ্যানাস্টোমোসিস করতে গেলে অনেক সময় লাগে। এবং হ্যাঁ, পেশেন্টের বেনিফিটটা হচ্ছে যে
আহ, আমরা যে কোনো সার্জারি চাই যে এটা শর্ট পিরিয়ড, মানে অল্প সময়ের জন্য সার্জারিটা শেষ হয়। হুম। তাহলে তুমি যদি হ্যান্ড টু হ্যান্ড অ্যানাস্টোমোসিস করো, এটা কিন্তু অ্যানেস্থেসিয়াটাকে কি করতেছে, প্রলং করছে। কিন্তু যদি তুমি স্ট্যাপলিং গান দিয়ে করো, তাহলে তোমার সার্জারিটাও ভালো হচ্ছে এবং সার্জারির যে ডিউরেশন অফ সার্জারিটাও অনেক কমে আসতেছে। তার মানে তার যে অ্যানেস্থেটিক হ্যাজার্ড যেটা হয়, সেগুলো সব মিলিয়ে অনেক কমে আসতেছে। পেশেন্টের রিকভারিটা বলা হয় যে আর্লি হয়। ঠিক আছে? আমরা তো একটা পেশেন্টের সার্জিক্যাল পোস্ট অপারেটিভ রিকভারিটা চাই যে ভালো হয় যেন। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানে কি হয় যে স্পেসিফিক কিছু কমপ্লিকেশন হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে। ওখানে যে হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস যদি ইনজুরি হয়, ইম্পর্টেন্স হতে পারে, রেট্রোগেট এজাকুলেশন হতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। কারণ আমরা পেলভিসের যে নার্ভের যে প্যাটার্নটা সেটাকে ডিস্টার্ব করে ফেলব যদি লোকাল ইনভেশন হয়। এইটা হচ্ছে যে ট্রান্সঅ্যানাল টোটাল মেজোরেক্টাল এক্সিশন। এটা আরো উন্নত টেকনিক। হ্যাঁ, এটা দুই একটা সেন্টারে ঢাকায় করে, আর কোথাও এটা হয় না। এটা দেখা যায় যে ট্রান্সঅ্যানালি টোটাল মেজোরেক্টাল এক্সিশন করা হয়। এটা শুধু জেনে রাখো তোমরা। হ্যাঁ, এটা কিন্তু এখনো পেরিফেরিতে কোথাও হয় না, ঢাকায় দুই একটা সেন্টারে এটা শুরু করেছে, কিন্তু এটা খুব হাইলি স্কিল্ড সার্জারি করতে হয়। হ্যাঁ, এটা খুবই যারা অনেক সিনিয়র বা যারা অনেক মানে এক্সপিরিয়েন্সড কলোরেক্টাল সার্জন তারাই এটা করতে পারে। ট্রান্সঅ্যানাল টোটাল মেজোরেক্টাল এক্সিশন। এখন আসো যে অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেক্টাম। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা অ্যাব্রিভিয়েশন করি, কি হয়? এপিইআর। এপিইআর আর আরেকটা হচ্ছে এপিআর, একই জিনিস কিন্তু। হ্যাঁ, অনেক সময় এপিআর, অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন। হ্যাঁ, আর এটা এপিইআর হচ্ছে অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেক্টাম। তাহলে এর আগে আমরা বলেছি যে মিডল এবং আপার থার্ডে যদি টিউমার হয় তখন আমরা কি করি? অ্যান্টেরিয়র রিসেকশন করি। মানে অ্যান্টেরিয়র রিসেকশন মানে হচ্ছে যে আমরা ওই টিউমারটাকে কেটে ফেললাম, যে রেকটামের মিডল অথবা আপার থার্ডের টিউমারটাকে কেটে ফেলে আমরা সিগময়েড কোলনের সঙ্গে লোয়ার রেকটামের অ্যানাস্টোমোসিস করে দিলাম। তোমরা একটু আগে যে ছবিটা দেখলাম, যে এখানে মিডল অথবা আপার রেকটাম একটা টিউমার, সেটাকে আমরা কেটে ফেলে দিলাম, দিয়ে এটা সিগময়েড কোলন এবং যে লোয়ার রেকটামের সঙ্গে আমরা অ্যানাস্টোমোসিস করে দিলাম। কিন্তু টিউমারটা যদি লোয়ার রেকটামে হয়, তাহলে টিউমার কেটে তুমি কার সঙ্গে অ্যানাস্টোমোসিস করবে? অ্যানাল ক্যানালের সঙ্গে অ্যানাস্টোমোসিস করা সম্ভব হয় না, ফেইলার হয়ে যায়। তাও কিছু কিছু ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে লো অ্যান্টেরিয়র রিসেকশন করা হয়, রিস্ক নিয়ে করা হয় লো অ্যান্টেরিয়র রিসেকশন। এই অ্যান্টেরিয়র রিসেকশন কিন্তু কয়েকটা টাইপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে হাই অ্যান্টেরিয়র রিসেকশন, একটা হচ্ছে লো অ্যান্টেরিয়র রিসেকশন। কিন্তু আমরা চাই আমাদের কিন্তু সার্জিক্যাল গোল থাকে অ্যান্টেরিয়র রিসেকশন করা। মানে অ্যান্টেরিয়র রিসেকশন করলে আমরা বায়োলের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দিলাম, তাহলে পেশেন্টের যে স্টোমার যে প্রবলেমটা সেটা আর হয় না। কিন্তু যদি লোয়ার রেকটামে থাকে তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব হয় না। এবং লোয়ার রেকটামে টিউমার দেখা যায় যে অ্যানাল ক্যানালকে ধরে ফেলে, অ্যানাল ক্যানালটাকেও ধরে ফেলে, টিউমারটা ইনভেড করে ফেলে। তখন আমাদের কি করতে হয়? অ্যানাল ক্যানাল সহ আমাদেরকে লোয়ার রেকটামের টিউমারটাকে কেটে ফেলতে হয়। কেটে ফেলে আমাদের একটা পার্মানেন্ট স্টোমা বানায় দিতে হয়, কলোস্টমি বানায় দিতে হয়। এটাকেই বলি আমরা এপিআর বা এপিআর। তাহলে তোমরা দুইটা জিনিস মনে রাখবে যে রেকটাল ক্যান্সারে কি অপারেশন করা হয়। এতগুলোর মধ্যে সব মনে থাকবে না, কিন্তু এই দুইটা মনে রাখতে হবে, যে অ্যান্টেরিয়র রিসেকশন আর এপিআর বা এপিইআর। এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে, চট করে বলতে হবে যে অ্যান্টেরিয়র রিসেকশন হচ্ছে আপার এবং মিডল থার্ডের টিউমারের জন্য, আর লোয়ার থার্ডের জন্য হচ্ছে গ্রসলি মনে রাখা আর কি, যে এপিআর। তাহলে এখানে কি করা হয়? কমপ্লিট রিসেকশন অফ দ্য রেকটাম অ্যান্ড মেজোরেক্টাম অ্যালং উইথ সিলিন্ড্রিক্যাল এক্সিশন অফ দ্য এক্সট্রা লিভেটর কম্পোনেন্ট।
করে একটা কলোস্টমি করে দেওয়া হয় পার্মানেন্ট। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যে অ্যানাল ক্যানালের চ্যানেল ক্যানাল, যে টিউমারটাকে ডিসেকশন করে অ্যানাল ক্যানাল সহ কেটে ফেলা। এটা হচ্ছে অ্যানাল ক্যানাল থেকে কিভাবে ডিসেকশন করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি করা হলো, যে টিউমারটাকে কেটে ফেলার পর অ্যানাল ক্যানাল কেটে ফেলার পর ওখানে স্টিচিং করে দিয়ে আমরা যে বাওয়েলের যে প্রক্সিমাল অংশটাকে টিউমার কেটে ফেলার পরে যে অংশটা আছে সেইটাকে আমরা এন্ড কলোস্টমি করে দিই, এই জায়গায় করে দিই, লেফট আইলিয়াক কোষকে এন্ড কলোস্টমি করা হয়। তার মানে পেশেন্ট যতদিন বেঁচে থাকবে তার এই স্টোমা দিয়েই তার স্টুল পাস করবে, মানে অ্যানাল ক্যানাল বলে আর কিছু থাকবে না তার। তাহলে এটাই হচ্ছে এপিআর বা এপিইআর। আরেকটা অপারেশন হার্টম্যান অপারেশন বলে একটা অপারেশন আছে। এটা হচ্ছে যে খুব এল্ডারলি পেশেন্ট যদি হয়, যে তার কোনো ডেফিনিটিভ সার্জারি করা সম্ভব হচ্ছে না, কারণ অ্যান্টেরিয়র রিসেকশন বা এপিআর করতে চাও এটা অনেক টাইম কনজিউমিং সার্জারি, সব পেশেন্ট এটাকে টলারেট করতে পারে না। সেক্ষেত্রে কি করা হয়, টিউমারটাকে কেটে ফেলা হয়, টিউমারটাকে দ্রুত কেটে ফেলা হয়। ধরো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি আমার অ্যারোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এই দেখো এই জায়গায় টিউমারটা, এখানে টিউমারের যে অংশটা বাওয়েল প্রক্সিমাল ডিস্টাল 5 সেন্টিমিটার পর্যন্ত মার্জিন নিয়ে এটাকে কেটে ফেলে দেওয়া হয়, দিয়ে এই যে ডিস্টালি যেটা থাকে এটাকে এই এই অংশটা বন্ধ করে দেওয়া হয়, আর এই যে প্রক্সিমাল যে এন্ডটা এটাকে কলোস্টমি করে দেওয়া হয়। এটা এক ধরনের পেলিয়েটিভ প্রসিজিওর, এটাকে বলে হার্টম্যান প্রসিজিওর। তোমরা হার্টম্যান বানানটা কিন্তু ভুল করে ফেলো, হার্টম্যান যে স্যালাইন আছে একটাই এন দিয়ে রাখো, এখানে দেখো হার্টম্যান বানানের মধ্যে দুইটা এন আছে। এই একই, যিনি এই হার্টম্যান প্রসিজিওর করছেন ওই একই ব্যক্তি, হার্টম্যান স্যালাইন। আরও কিছু অপশন হচ্ছে যেগুলো অ্যাডভান্স ক্যান্সার যদি আশেপাশে ধরে ফেলে সেক্ষেত্রে অ্যাবডোমিনো পেরিনিয়াল ডিসেকশন। আর যদি দেখা যাচ্ছে রোগীর কোনো কিছুই করা যাচ্ছে না, কোনো অপারেশনই করা যাচ্ছে স্যার না, আগেরটা পেলিয়েটিভ বললেন স্যার, ওটা কি ভালো হবে না পেশেন্টের? না টোটালি আমরা তো হার্টম্যান অপারেশনটা না ভালো হবে না কেন, যে আমরা তো মানে অ্যান্টেরিয়র রিসেকশন বা যদি এপিআর করি তাহলে আশেপাশের যে টিস্যুগুলো যেগুলো সেগুলোকে আমরা কি করি, টোটাল মেজোরেক্টাল এক্সিশন করি, কিন্তু এক্ষেত্রে তো সেটা আমরা করতে পারছি না। এটা হচ্ছে যে একটা দ্রুত একটা শর্ট প্রসিজিওর করে ফেলতেছি, আমরা ছোট টিউমারটাকে কেটে ফেলতেছি, কিন্তু আশেপাশে যে রেডিক্যাল মানে টিউমার এক্সিশনের পরেও যে টোটাল মেজোরেক্টাল এক্সিশন এটা কিন্তু করতে পারছি না। রুগীর যদি আশেপাশে কোনো ইনভেশন না থাকে, কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস না থাকে তাহলে হয়তো বা রুগী কিওর হয়ে যাবে, কিন্তু যদি থাকে তাহলে রুগী কিন্তু কিওর হবে না, তার লোকাল রিকারেন্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে পেশেন্টের ফেট। আর আমরা যেটা বলছিলাম যে এন্ডোলুমিনাল স্টেন্টিং আমরা অনেক সময় করে দিতে পারি, যে একটা পেশেন্ট খুব অ্যাডভান্স অবস্থায় নিয়ে আসছে, তার ওয়াইড স্পেস মেটাস্টেসিস কিন্তু তার লুমিনাল ন্যারোইং হয়ে তার ডেফিকেশন হচ্ছে না, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওই ন্যারো যে লুমেনের মধ্যে দিয়ে একটা স্টেন্ট ঢুকাই দিয়ে তার ডেফিকেশনের মানে স্টুল পাস করার একটা ওয়ে করে দিতে পারি, এটাও একটা পেলিয়েটিভ প্রসিডিউর। আবার অনেক সময় যে আমরা শুধু কোনো টিউমার কিছুই আমরা কাটার অপশন থাকে না, যে এই যে তুমি হার্টম্যান প্রসিডিওর করবা এই জায়গাটায় এমনভাবে টিউমার চারদিকে ছড়াই গেছে যে বাওয়েল এর সঙ্গে ব্লাডার ইউটেরাস ফিমেলের ক্ষেত্রে বা সব স্ট্রাকচারকে ধরে ফেলছে ব্লাডার, তখন তোমার ওখানে মানে টিউমার এক্সিশন করতে যাওয়া মানে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায়, তখন কিছুই করা হয় না, শুধু এইখানে একটা বাওয়েলের লুপ বাইরে বের করে নিয়ে এসে
রোগীর যে অবস্ট্রাকশন যাতে না হয় এই জন্য একটা শুধু একটা লুপ বাইরে বের করে নিয়ে এসে কলোস্টমি করে দেওয়া হয়। সেটাকে আমরা বলছি পেলিয়েটিভ কলোস্টমি। আর যেটা আরেকটা আছে যে পেলভিক এক্সেন্টারেশন, এটাই হচ্ছে যে যদি কোনো ওয়াইড স্প্রেড ওখানে কোনো লেশন থাকে, ম্যাসিভ লেশন থাকে, অনেক সময় ওইটাকে টোটালি রিসেকশন করার চেষ্টা হয়, কিন্তু এর ফেট খুব ভালো হয় না। খুব অ্যাডভান্স লোকাল ডিজিজ এটা করা হয়, কিন্তু এর ফেট খুব ভালো হয় না। পেশেন্টের মানে পোস্ট অপারেটিভ অনেক কমপ্লিকেশন হয়, তার বাওয়েল ব্লাডার কন্ট্রোল কিছু থাকে না। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় যে ইউরিনারি ব্লাডারও কেটে ফেলতে হয় অনেক সময়। ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাস, ভ্যাজাইনা এগুলো সব কেটে ফেলতে হয়। এটাকে বলে পেলভিক এক্সেন্টারেশন। এই যে আশেপাশে যে যতগুলো টিস্যু আছে এগুলো সব কেটে ফেলতে হবে। তো আমরা একটু আগে বলেছি যে অপারেশনের কতগুলো হচ্ছে যে তোমরা শুধু এই দুটো জিনিস মনে রাখবে, যে একটা হচ্ছে অ্যান্টেরিয়র রিসেকশন আর একটা হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন। তাহলে সিএ রেকটামে কি অপারেশন করা হয় এই দুইটা যেন তোমরা মানে না ভুলে যাও, ঠিক আছে? যে এই দুইটা অন্তত মনে রাখতে হবে, যে একটা হচ্ছে যে অ্যান্টেরিয়র রিসেকশন আর একটা হচ্ছে এপিআর বা এপিইআর। তো অ্যান্টেরিয়র রিসেকশন আমরা কখন করি? মিডল এবং আপার টিউমারের জন্য করি। আর লোয়ার টিউমারের জন্য কি করি? অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন করি। আবার অ্যান্টেরিয়র রিসেকশনের কয়েকটা ভাগ আছে, তোমাদের একটু আগে বলেছি আমরা, যে হাই অ্যান্টেরিয়র রিসেকশন যদি উপরের দিকে করি, লো অ্যান্টেরিয়র রিসেকশন, আর অনেকটা রিস্ক নিয়ে খুব লোয়ার টিউমারে আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন করা হয়। সার্জারির কমপ্লিকেশন অ্যাজ এ হোল কি হতে পারে? ব্লিডিং, ইনফেকশন, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, ব্লাড ক্লটস, হেমাটোমা, অ্যানেস্থেটিক রিস্ক তো আছে। আমরা অনেক সময় অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে থাকি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে থাকি, রেডিওথেরাপি দিয়ে থাকি। তো এইটার পারপাসটা কি? অ্যাডজুভেন্ট কেমো বা রেডিওথেরাপি দেওয়ার পারপাস হচ্ছে যে লোকাল রিকারেন্স যাতে হয়, পেশেন্টের সার্ভাইভাল যাতে ভালো হয়। আবার অনেক সময় যে সার্জারি করাই সম্ভব হচ্ছে না, তখন আমরা অনেক সময় পেলিয়েটিভ কেমো বা রেডিওথেরাপি দেওয়া হয়। আবার কিছু কিছু টিউমারের ক্ষেত্রে প্রি অপারেটিভ কেমোথেরাপি দেওয়া হয়, এটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট। নিশ্চয়ই তোমরা শুনছো। নিও অ্যাডজুভেন্ট আর অ্যাডজুভেন্ট কি, যেটা যদি কেউ না জেনে থাকে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। যে কেমোথেরাপি যদি আমরা অপারেশন করার আগে দেই সেটাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। মানে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ডাউন স্টেজ করি আমরা। টিউমারের আগে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট হয়, সাইজ ছোট হয়, অপারেশন করা অনেক সময় পসিবল হয়। আর অ্যাডজুভেন্ট হচ্ছে যে অপারেশনের পরে যদি আমরা দিই। কেমোথেরাপি আমরা কি ব্যবহার করি? এগুলো কমন 5-FU আর ফলফক্স থেরাপি যদি কম্বিনেশন করি আমরা। কারেন্ট রিকমেন্ডেশন হচ্ছে যে স্টেজ 1 ডিজিজ যদি হয় তাহলে প্রাইমারি সার্জারি, নো অ্যাডজুভেন্ট থেরাপি স্টেজ 1। স্টেজ 2 আর স্টেজ 3 সেখানে কি বলা হচ্ছে যে নিও অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন দিতে হবে, মানে সার্জারি করার আগে কেমোথেরাপি দিতে হবে। তারপরে 4 to 8 উইকস পর টোটাল মেজোকোলিক এক্সিশন বা মেজোরেক্টাল এক্সিশন করতে হবে। তারপর আবার 4 উইকস পরে আবার তাকে কেমোথেরাপি দিতে হবে। আরেকটা হচ্ছে যে প্রি অপারেটিভ কেমো রেডিয়েশন, টোটাল মেজোরেক্টাল এক্সিশন যদি হাই লেশন থাকে। এটা বলেছি আমরা লো লেশনের জন্য, এটা যদি হাই লেশন থাকে। স্টেজ 4 এ যেগুলো আমরা পেলিয়েশন সার্জারির কথা যেগুলো বললাম, যে আমরা অনেক সময় হার্টম্যান করে দিতে পারি, শুধু পেলিয়েটিভ কলোস্টমিও করে দিতে পারি, বা শুধু কেমোথেরাপি দিতে পারি। স্টেজ 4 ডিজিজ, এটা দরকার নেই। আচ্ছা, তাহলে সিএ রেকটাম সম্পর্কে এতটুকুই। তোমরা এটা মনে রাখবা যে সিএ রেকটামে আমরা কি সার্জারি করি, একটা সিএ রেকটামের প্রেজেন্টেশন কি, আমরা কিভাবে ডায়াগনোসিস করি,
ক্লিনিক্যালি কি কি দেখার চেষ্টা করি? তো আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, কোপ্টোস্কোপি, কলোনোস্কোপি, সিটি কলোনোগ্রাফ, তারপরে বেরিয়াম, এনেমা, সবগুলো নিয়ে আমাদের ডিসকাশন করেছি। তারপরে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান, কোনটা কখন করব ওগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। তারপরে সার্জারির ক্ষেত্রে আমরা বলেছি লোকাল এক্সিশন থেকে শুরু করে অ্যান্টেরিয়র রিসেকশন, তারপরে এপিআর, পেলভিক এক্সেন্টারেশন, এগুলো অনেক অপশন আছে। হার্টম্যান প্রসিডিওর, কিন্তু আমরা অন্তত দুইটা বারবার বলছি, দুইটা মনে রাখার চেষ্টা করবো, অ্যান্টেরিয়র রিসেকশন আর হচ্ছে এপিআর। তো সিএ রেকটাম সম্পর্কে এতটুকুই। তো ঠিক আছে, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।